লাফালাফি হবে, এটি সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত যেই অনুষ্ঠানে হারাম বাদ্যযন্ত্র বাজে, নাচানাচি হয়, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ওটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কি বেহায়াপনার কোনো জায়গা আছে? মুসলমানদের সংস্কৃতিতে কি হারাম বাদ্যযন্ত্রের কোনো ঠাঁই আছে? নাই। কিন্তু মুসলমানদেরও একটা সংস্কৃতি আছে, ঠিক না? কারণ ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম তো শুধু নামাজ পড়া রোজা রাখার নাম না, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতে হবে সবকিছু ইসলামে আছে, ঠিক না? কিন্তু আমরা জানি না, আমাদের সমাজের অনেক মানুষ নিজের ধর্ম সম্পর্কে চর্চা করে না। এরা মনে করে যে ইসলাম জানা শুধু মাদ্রাসার পোলাপানের কাম, আমাকেও কাম না। এরা তাবলিগে যায় কোন রকম এই ওজুর ফরজ গোসলের ফরজ শিখে এসে মনে করে যে বাস এতটুকু ইসলাম, এর বাইরে বোধহয় ইসলাম নেই। হ্যাঁ, পরে নিজের হ্যাডম দেখায়, মসজিদের সভাপতি হয়ে যায়। তারপরে যখন নিজের মেয়ের বিয়ে আসে, নাতি নাত করে বিয়ে আসে, তখন চিন্তা করে যে ইসলামের তো আনন্দ ফুর্তি করা জায়েজ নাই, এখন নাতি নাত করে বিয়ে আইসে, একটু আনন্দ না করলেও তো হয় না, ফোলাপান মজা পায় না, কি করবে? তখন হিন্দুয়ানি সংস্কৃতি থেকে ধার করে, ডেক্সের দুইটা আইনে হিন্দি গান বাজায় বাজায় পোলাপানদেরও নাচে, মাঝে মধ্যে সভাপতি নিজেও নাচা শুরু করে দেয়। যখন দুই দল নাইছে কুল পায় না, তখন আবার হিজড়ে ভাড়া বেরিয়ে এনে নাচায়, ঠিক না? কারণ এরা মনে করছে যে ইসলামের কোনো আনন্দ নাই, এই কারণে হিন্দুয়ানি সংস্কৃতি, অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি ধার করে। অথচ আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিয়েতে আনন্দ করছেন, ঠিক না? এই যে খেজুর ছিটানো, এটা একটা আনন্দ না? মানে আমাদের প্রিয় নবী সাহাবায়ে কেরামের সাথে এমন আনন্দ করছেন যেগুলোর মধ্যে আনন্দ আছে, কিন্তু এরা মনে করে যে আনন্দ আর অশ্লীলতা বেহায়াপনা মনে হয় একই জিনিস। কিন্তু আনন্দ সম্পূর্ণ ভিন্ন জিনিস, অশ্লীলতা বেহায়াপনা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুইটা জিনিসকে যারা আলাদা করতে পারবে তারাই মূলত বুঝমান হবে যে না, ইসলামের সংস্কৃতি আর অপসংস্কৃতি ভিন্ন ভিন্ন জিনিস। তো যাই হোক, এতদিন ওদের দখলে ছিল ওই মঞ্চগুলা, এখন ওরা নাই, হারাই গেছে না? মমতা যদি আর পাওয়া যায়? হ্যাঁ, গান গাইতে যে বন্ধু যখন বলি আমার বাড়ির পাশ দিয়ে আইতে যায়, আমার বুক ফাইতেছে। তোর বন্ধু বিয়ে করে তার বউ হয়ে যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি জায়গা? আর একজনের বন্ধু ওনার বুক ফাইতে যায়। আর এই সমস্ত গান গাইলে গিয়ে আমাদের যুব সমাজের চরিত্র ফাটাই দিছে, ঠিক কিনা? আর এই নর্তকীরে নিয়ে যে বসাইছে সংসদে, যে সংসদে আমাদের আলুর দাম কেমনি কমাইতে হবে, পেঁয়াজের দাম কেমনি কমাইতে হবে, এই পরামর্শ করা জায়গা, ওই জায়গায় যে মমতাজের বসাই দিছে। ও কি করবে? ও ওই সংসদে বসে বসে গান গাইতো, কারণ মঞ্চে তার চান্স হইতো না। তারা ক্ষমতায় থাকা অবস্থায় মোটামুটি যাত্রাপালা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগের মতো আর যাত্রাপালা দেখা যায়? আগে গ্রামে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, সেই গ্রামের যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? আগে যারা মমতাজের তারিখ খুঁজতো, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে তারিখ খোঁজে, তারা এখন মিজানুর রহমান আজহার হিসাবে তারিখ খোঁজে, ঠিক কিনা? আর মমতাজ ওই সংসদে থাকা অবস্থায় দেখছে যে হুজুররা তো আমার মঞ্চ দখল করিয়ে দিছে, আমার পেটে লাথি মেরে দিছে, কারণ আমার নিজের একটু হুজুর সাজা দরকার। একদিন সংসদে খারাপ পাই, মাননীয় স্পিকার আমিও সিয়াসি তার হাদিস পারি, বলছেন না? কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, কেউ যে সিয়াসি তার আলেম আর কেটা বুক ফেটে যা আলেম, আমরা এখন ভালো করে বুঝি, ঠিক কিনা বলেন? আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহ রাসূলের গুণগানই হবে। এই যে আমরা সারাদিন ব্যাপী তো আজকের আয়োজন, ঠিক না? আমাদের প্রতিযোগিতা, অনুষ্ঠান যা কিছু হয়েছে সবকিছুতে আল্লাহ রাসূলের গুণগান দিয়েই হয়েছে, ঠিক না? তাহলে এর মধ্যে যদি আনন্দ পাই আমি, তাহলে আমার কি দরকার আছে অশ্লীল গান শোনার? এটাই হলো মুসলমানের সংস্কৃতি। আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক না? আর যে সমস্ত অনুষ্ঠানে হারাম বাদ্যযন্ত্র নিয়ে অশ্লীল গান বাজানো হয়, সেই অনুষ্ঠানে আল্লাহর রহমত নাযিল হয় না গজব নাযিল হয়? এই যে বললাম যে গজব নাযিল হয়, আসলে তো দেখছো মমতাজের কনসার্টে ঠাডা বলে মানুষ মরে গেছে। আসলে গজব মানে যে খালি ঠাডা পড়বে তা না। আমরা অনেকে মনে করি যে গজব মানে মানে আসমান থেকে দুম করে একটা ঠাডা বেশি সময় সাফ হয়ে যাবে, এটাতে আমি গজব। গজব বিভিন্ন ভাবে আসে। হ্যাঁ, এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাও একটা আবার গজব, ঠিক না? আরো বিভিন্ন রকম আসে, প্রাকৃতিক ভাবে আসে। প্রাকৃতিক ভাবে আসে না, একটা মঞ্চে তারা গান বলতে গেছে, তাদের গান বলার সিস্টেম হলো হারমোনিয়াম, ঢোল, তবলা সবকিছু থাকে। যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায় আর গান গায়, পাশে একজন ঢোল বাজায় আর পাশে একজন তবলা বাজায়। এই সিস্টেমে গান বলতে গেছে। ই করে দেন, ড্র করে দেন, আমি শুধু কথা বলবো তো, ইকো টিকো কিছু দিয়েন না, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে। এখন এখন আগে সে স্পষ্ট হয়েছে না? বলি
কমে একটু কমে দেন, আটকা ঘর। তাদের গান গাওয়ার সিস্টেম হারমোনিয়াম, একজন বাজায় গান গায়, পাশে একজন ঢোল বাজায়, আর পাশে একজন তবলা বাজায়। এই সিস্টেমে গান বলতে গেছে, ওই গান শুরু করবে ঠিক ওই সময় আল্লাহর গজব চিলেছে, প্রাকৃতিক গজব। কি গজব? ওই শিল্পী যে তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, সে তো মঞ্চে বসে গেছে, তার তো এখন কিছু একটা পরিবেশন করার দরকার। হুট করে তার টয়লেটে জোর দেওয়া যায় না। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, এখন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় বলে, তাকদুম তাকদুম তুমি চাইবা চাইবা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে, তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক না? আমরা খালি গলা আল্লাহ রসুলের গুণগান গাবো, বাবারে নিয়ে গান গাবো, মারে নিয়ে গান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? আচ্ছা, তা আমাদের আনন্দ উৎসব চলতে থাকবে ইনশাল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আমি তো বিনোদনের মানুষ, আমি গান গাইতে পারি না, আমার গানের গলাও নাই। আমি যদি গান ধরি তাইলে পোলাপান উঠে দৌড় দিবে ভাই। এখন আমি আসছি আর কি তোমাদের অনুষ্ঠানে সালাদ হিসেবে। সালাদ বললে মাদ্রাসার মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়াই না, তো বিরিয়ানি খাওয়াইতে গেলে ওই বিরিয়ানি খাইতে খেতে একসময় একটু মুখে অরুচি অরুচি ভাব আসে, তখন দুইটা শশার সালাদ খেলে আবার রুচিটা ফিরে আসে, ঠিক না? তো আমরা গজল শুনবো, গজল শুনতে শুনতে যখন দেখবো তোমরা একটু কোথায় গেছো ঘুম ঘুম ভাব, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমাইয়ে দিব, ঠিক আছে না? তা এখন আবার গজল শুরু হবে। তা আমরা কি গজলে যাবো নাকি আর একটু সালাদ দিয়ে লাগবো? বেশি সালাদ খেলে কিন্তু আমার বিরিয়ানি খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সালাদ অল্প খেতে হবে, বিরিয়ানি বেশি খেতে হবে। আচ্ছা, তা একটু বিরিয়ানি ওই একটু সালাদ দিয়ে যাই। সেটা হলো এই যে আমরা সবাই বসা, সবার নজর মঞ্চের দিকে, এরকম একটা সময় ছিল আমাদের ছোটবেলায়। এখন তো মোবাইল সবার হাতে হাতে, তো এখন যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত থাকে। আমরা আগে যেরকম 5-6 জন বন্ধু এক জায়গায় হইলে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাই দিতাম, যার যার মনের কথা উজাড় করে বলতাম। এখন 5-6 জন বন্ধু এক জায়গায় হলে 2 মিনিট কথা বলে বাকি সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু 90 দশকে আমাদের যাদের জন্ম, তখন এই মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কিছু ছিল না। এই একটা টিভি ছিল, সেটা হলো বিটিভি, এছাড়া আর কোনো চ্যানেল ছিল না। তাও ওই পুরা গ্রামে খুঁজলে 2-4 বাড়ি পাওয়া যেত। তা শুক্রবার যখন আসতো আমরা সবাই মিলে যাইতাম ওই বাড়িতে। ওই বাড়িতে যাই আমরা বসে আলিফ লাইলা সিন্দাবাদ দেখতাম। হ্যাঁ, সাদা কালো টিভি ছিল, তাও একটু পরপর ঝিঝির করতে একজন যে আবার বাসের আগে উঠে অ্যান্টিনার নাড়াচাড়া করে আবার ঠিক করা লাগতো। কিন্তু একটা আনন্দ ছিল যে তখন যে অনুষ্ঠানগুলো হয়তো পুরো পাড়ার সঙ্গে একসঙ্গে দেখতে পারতাম, এত অশ্লীলতা বেড়াতে ছিল না, ঠিক না? কিন্তু যখনই টিভিটা রঙিন হইলো, আস্তে আস্তে বাইরে স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতা বেড়াপনাও আসা শুরু করলো। এখন টেলিভিশনের পরিবেশ এমন হয়েছে, পাড়ার সবাই একসঙ্গে বসা তো দূরের কথা, পরিবারের সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না, ঠিক না? তো এরকম একটা পরিবেশ চলে আসছে। আর আমাদের সময় যে বিটিভি, ওই বিটিভি আর বিটিভি না, ওইটাই এখন হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ দেশে কি হলো না হলো এটা নিয়ে বিটিভি কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি আকাশচুম্বী দ্রব্যমূল্য হলো, নাকি আগুনে পড়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবিলি গরু বাম্পার বলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভির নিউজ। আর অন্যান্য যে চ্যানেলগুলা, কোনোটাই শিক্ষণীয় অনুষ্ঠান নাই। এই যে টকশো গুলা হয় আমাদের দেশের চ্যানেলে, টকশোতে দেখবো কোনো ফাইসালা নাই, খালি ঝগড়াই হয়। রাজনৈতিক দলের 2 নেতারে বসাই দেয় যে আপনারা ঝগড়া করেন, এই ঘন্টাখানিক ঝগড়া করতে করতে যখন নেতা 2জনই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো, বাকিটা দেখবেন আগামীকাল। এই হলো টকশো। আবার রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কোনো রান্না হলে তাও ভালো লাগতো। ওই যে কেকা ফেরদৌসের এক মাতারি আছে, কি দিয়ে যে কি রান দেয়, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই মনে আসে। তো এইরকম একটা অবস্থা। আবার ওই যে স্টার জলসা, জি বাংলা যে আছে, এইগুলার যে সিরিয়াল গুলা হয়, ওর মূল মেসেজই থাকে বউ শাশুড়ি কেমনে কুটনামি করে সংসার দেয়, আগুন লাগাতে হবে, এই শিখায়। আর এইগুলো আমাদের শহর থেকে গ্রাম পর্যায়ের মা বোনেরা এমন খুশিগুজোর সাথে দেখে, ওইরকম খুশিগুজোর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বসে যেত, ঠিক না? একদিন সকালের দিকে আমার এক চাষি কাঁদতেছে, তাই আমি ভাবছি যে কিরে কেউ মরে গেল নাকি। তাই বললাম যে কেউ মারা গেছে, বলে যে না। তাহলে কি বাচ্চা নষ্ট হয়েছে? তাও না। তাই কি চাষার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাহলে কান্দেন কেন, সমস্যাটা কি? কটকটি কি মাইটা মারছে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে, এই প্রবল সকালে থেকে গেছে, এখন সে খাওয়ার দিয়ে কান্তি আসে, এই আর কি পরিস্থিতি।
তা রুচি সম্মত মানুষ যারা, তারা এখন আর টেলিভিশনের সামনে বসতে চায় না। তারপরে একটা মানুষ অনেকদিন পর রিমোট নিয়ে বসছে, দেখি টেলিভিশনে কি হয়। এখন বইসে দেখে যে কোন চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, ওই একটা দুইটা একটু একটু দেখে, 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আমি যেটা পরিবেশন করবো সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো বুঝবো যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিকেরা পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। লীলা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আপনার প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটে ঘুমটে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলে সেখান থেকে 10টি বোমা একটি তাজা রেফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলিয়া নন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমার সঙ্গে ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। জগৎকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায় সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করেন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতগুলো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, মারহাবা।